সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর নতুন বাংলা পাঠ্য বইয়ের একদম আদ্যপান্ত নিয়ে কথা বলবো। মানে পুরো বইয়ের পড়াগুলোকে এমন একটা দারুণ আর গেমিফাইড গাইড হিসেবে সাজিয়েছি আমরা, যা আপনাদের প্রস্তুতিকে করে তুলবে একদম পানির মতো সহজ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। ওকে, শুরুতেই একটু দেখে নিই আজ আমরা ঠিক কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পুরো বইয়ের এত প্রশ্ন আর অনুশীলনীকে আমরা খুব সুন্দর করে ৩টি ধাপে ভাগ করেছি: সহজ, মাঝারি এবং কঠিন। আর তার সাথে থাকছে অধ্যায়ের সারসংক্ষেপ এবং সবশেষে পরীক্ষায় বারবার আসা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো আমাদের প্রথম অংশ, অধ্যায়ের সারসংক্ষেপ ও টিপস। বুঝতেই পারছেন, সরাসরি অনুশীলনীর সমাধানে ঝাঁপিয়ে পড়ার আগে প্রতিটি অধ্যায়ের মূল থিমটা বুঝতে পারাটাই হলো সবচেয়ে বড় ভিত্তি। এই যে সুন্দর ইলাস্ট্রেশনটা দেখছেন, এটা প্রথম অধ্যায় রূপময় বাংলাদেশ থেকে নেওয়া। কি দারুণ, তাই না? এখানে মূলত আমাদের দেশের ৬টি ঋতু, নদ নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে। বইয়ে বর্ণনায় ঠিক যেভাবে প্রকৃতির বৈচিত্র্য ফুটে উঠেছে, ছবিটিতেও কিন্তু সেই ফসলের মাঠ আর গ্রামের স্নিগ্ধ রূপটাই তুলে ধরা হয়েছে। অধ্যায় ১ আর ৪-এর মূল বিষয়গুলো যদি এক নজরে দেখি, তাহলে অধ্যায় ১-এর ক্ষেত্রে ৬ ঋতু আর সুন্দরবনের বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা কিন্তু একদম মাস্ট। আর অধ্যায় ৪-এ ফোকাস করা হয়েছে এ ও ওই এর মতো কাছাকাছি দেখতে বর্ণের ব্যবহার এবং আমাদের ৫টি প্রধান ইন্দ্রিয়ের উপর। এখানে একটা দারুণ স্টাডি টিপস দিই। বইয়ের এই বর্ণনামূলক শব্দগুলো সহজে মনে রাখতে চাইলে পড়ার সময় প্রকৃতির দৃশ্যগুলো চোখের সামনে কল্পনা করার চেষ্টা করবেন। এটা ম্যাজিকের মতো কাজ করে। এবার আসা যাক আমাদের লেভেল ১-এ, মানে একদম সহজ কিছু অনুশীলন। এখানে আমরা ভাষার একেবারে বেসিক বা মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করব, যেমন প্রাথমিক শব্দভাণ্ডার এবং শব্দ মেলানো। এখানে খেয়াল করুন, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক খোঁজার একটা দারুণ মজার অনুশীলন রয়েছে, যেমন চোখ, কান, নাক। পাশাপাশি রয়েছে জোড়া শব্দের ব্যবহার, এই যেমন ধরুন উঁচু নিচু শব্দজোড় দিয়ে বাক্য তৈরি করা। এই সহজ অনুশীলনগুলো শিক্ষার্থীদের শব্দার্থ বুঝতে আর তা বাস্তবে প্রয়োগ করতে ভীষণ সাহায্য করে। এখন এই ছকটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এটা কিন্তু একটা চমৎকার স্টাডি শিট হিসেবে কাজ করে। পাঠ্য বইয়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপরীত শব্দগুলোকে যখন আমরা এভাবে এক জায়গায় নিয়ে আসি, তখন সেগুলো আয়ত্ত করা কতটা সহজ হয়ে যায়। ধনী গরিব, কেনা বেচা বা আলো অন্ধকার, এভাবে গ্রুপ করে পড়লে পরীক্ষার আগে রিভিশনটা একদম ইজি হয়ে যাবে। চলুন এবার আমরা আমাদের গাইডের মাঝারি স্তরে প্রবেশ করি, লেভেল ২। এখানে আমাদের মনোযোগ শুধু একটা শব্দ থেকে সরে গিয়ে পুরো বাক্য তৈরি এবং তার সংশোধনের দিকে যাবে। শূন্যস্থান পূরণে ভালো করার জন্য এই ৪টা ধাপ একদম অব্যর্থ। প্রথমে অসম্পূর্ণ বাক্যটি খুব মন দিয়ে পড়তে হবে, তারপর দেখতে হবে বাক্যের প্রসঙ্গটা আসলে কি। পাঠ্য বইয়ে চটপট তরতরের মতো অনেক দারুণ সব ধ্বন্যাত্মক শব্দ আছে, যেখান থেকে সঠিকটা বেছে নিতে হবে। আর সবশেষে পুরো বাক্যটি পড়ে নিশ্চিত হতে হবে যে এর অর্থটা আসলেই মেক সেন্স করছে কিনা। সত্যি বলতে কি, লেভেল ২-এর একটা দারুণ মজার অংশ হচ্ছে এই ধ্বন্যাত্মক বা সাউন্ড ওয়ার্ডসের অনুশীলন। টকবগ, মরাট, সরাট, ভাবন্ত শব্দগুলো। গাছের ডাল ভাঙলে মরাট করে শব্দ হয়, আবার পানি ফুটলে হয় টকবগ। এই ধরনের প্র্যাকটিস কিন্তু ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই জিনিসটা দারুণভাবে বুঝিয়ে দেয় যে ব্যাকরণের লজিকটা কতটা জরুরি। যেমন ধরুন, কলেজে টুকির পরে ভাই, শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? এর তো কোনো মানেই দাঁড়ায় না। কিন্তু যখনই শব্দগুলোকে সঠিক নিয়মে সাজানো হলো, তখন আমরা পেলাম ভাই কলেজে পড়ে। এভাবেই মূলত বাক্য গঠনের আসল কাঠামোটা শেখা যায়। এবার আসি বিরাম চিহ্নে। বাক্যের সঠিক অর্থ প্রকাশের জন্য এই বিরাম চিহ্নের ব্যাপারটা কিন্তু একদম গেম চেঞ্জার। বইয়ের অনেক অনুশীলনীতেই এমন অনুচ্ছেদ আছে যেখানে কোনো বিরাম চিহ্ন দেওয়া নেই। শিক্ষার্থীদের এই চেকলিস্টটা ব্যবহার করে কোথায় দাড়ি হবে, কোথায় কমা বা প্রশ্নবোধক চিহ্ন বসবে, সেটা বুঝে অনুচ্ছেদগুলো পুনরায় লেখার প্র্যাকটিস করতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপে, লেভেল ৩। এখানে মূলত জটিল ব্যাকরণ আর একটু ডিটেলড পড়ার দক্ষতার উপর ফোকাস করা হবে। আচ্ছা, বাংলা ব্যাকরণের অন্যতম কঠিন একটা বিষয় হল যুক্তবর্ণ, তাই না? নামটা শুনলেই অনেকে একটু ভয় পেয়ে যান। তো আমাদের প্রশ্ন হল, আমরা কিভাবে এই জটিল যুক্তবর্ণগুলোকে একদম সহজে ভাঙতে পারি? লজিকটা আসলে খুব সিম্পল। এই ছকটার দিকে একটু খেয়াল করুন। যেমন ধরুন মোহাম্মদ শব্দটা, এখানে ম যুক্তবর্ণটাকে ভাঙলে আমরা পাচ্ছি দুটো ম। এবার সেই ভাঙা বর্ণ দিয়ে আম্মা বা সম্মানের মতো সম্পূর্ণ নতুন শব্দ তৈরি করা যাচ্ছে।
মানে একটা যুক্তবর্ণ ভাঙতে শিখলেই কিন্তু আপনার শব্দভাণ্ডারে আরও চমৎকার কয়েকটা নতুন শব্দ যোগ হয়ে যাচ্ছে। এইখান থেকে আমরা বুঝতে পারি যে দক্ষতাগুলো কিভাবে ধাপে ধাপে তৈরি হয়। লেভেল ৩ যে শুধু গল্পের কঠিন প্রশ্নের উত্তর দিতেই শেখায় তা কিন্তু নয়, বরং উল্টো কাজটাও করতে বলে। যেমন কে, কি, কেন, কখন এই শব্দগুলো দিয়ে শিক্ষার্থীদের নিজেদেরকেই নতুন নতুন প্রশ্ন তৈরি করতে বলা হয়। চিন্তাশক্তি বাড়ানোর জন্য এটা অসাধারণ একটা উপায়। আমরা চলে এসেছি আমাদের গাইডের একেবারে শেষ পর্যায়ে, পরীক্ষায় বারবার আসা বিষয়সমূহ। এতক্ষণের সব পরিশ্রমকে এখন আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগাব। এই ডেটাগুলোর দিকে একটু নজর দিন। শতকরা ৩৫% প্রশ্নই কিন্তু আসছে বোধ পরীক্ষণ এবং প্রশ্নোত্তর থেকে। তার মানেটা কি? মানে হলো ব্যাকরণ এবং যুক্তবর্ণ অবশ্যই জরুরি, কিন্তু অনুশীলনীগুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গল্প বা কবিতাটা আপনি কতটা গভীরভাবে বুঝতে পেরেছেন তার উপর। এটাই মূলত বেশি নম্বর তোলার আসল চাবিকাঠি। সাকসেসের জন্য কিছু কুইক স্টাডি টিপস দিয়ে দিই। প্রতিদিন অন্তত একটা করে যুক্তবর্ণ প্র্যাকটিস করার চেষ্টা করুন। কবিতার কোথায় থামতে হবে তা বুঝতেই জোরে জোরে আবৃত্তি করুন। আর হ্যাঁ, যে কোনো গল্প পড়ার সময় কে, কি, কোথায় এই বিষয়গুলো সবার আগে আইডেন্টিফাই করবেন। পরীক্ষার ঠিক আগে আগে এই বইয়ের সহজ লেভেলের বিষয়গুলো একবার ওয়ার্ম আপ হিসেবে রিভিশন দিলে কনফিডেন্স একদম বুস্ট হয়ে যাবে। তো একদম শেষ পর্যায়ে এসে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই পুরো অনুশীলনের ব্যাপারটা যদি একটা বাড়ি তৈরির মতো হয়, তাহলে আপনাদের শব্দভাণ্ডারের ভিত্তিটা কি এতটাই মজবুত যে সামনের ওই কঠিন ব্যাকরণের ভার সামলাতে পারবে? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আর হ্যাঁ, আজই বইটা হাতে নিয়ে সেই ভিত্তিটা আরও শক্ত করার কাজে নেমে পড়ুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।